আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি এইচ এম নাসিম। মরুর বুকে তুরস্কের উত্থান। 2020 সালটি ছিল তুরস্কের জন্য ঘটনাবহুল একটি বছর। বিশেষ করে পররাষ্ট্রনীতিতে তুরস্ক গত কয়েক দশকের সবচেয়ে সক্রিয় এবং সফল একটি বছর অতিবাহিত করল। লিবিয়া এবং কারাবাখে তুরস্কের সক্রিয় উপস্থিতি বিবেচনা করলে এ বছরটি দখলদারদের বিরুদ্ধে বিজয়ের বছর হিসেবে ঘোষণা করা মোটেও অতিরঞ্জিত হবে না। পররাষ্ট্রনীতিতে তুরস্ক এ বছর স্মরণকালের সবচেয়ে শ্রেষ্ঠ দুটি কাজ করেছে। বছরের শুরুতেই 7 জানুয়ারি লিবিয়ার সঙ্গে ভূমধ্যসাগরের জলসীমা চুক্তি এবং 27 সেপ্টেম্বর কারাবাখ যুদ্ধে আজারবাইজানকে সর্বশক্তি দিয়ে সমর্থনের ঘোষণা। এ দুটি বিষয় বছর জুড়ে অনেক ঘটনার জন্ম দিয়েছে। যেমন, লিবিয়ার সাথে চুক্তির পর তুরস্ক সামরিক শক্তি দিয়ে লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সরকারের পাশে দাঁড়িয়েছে। দেশটির প্রায় 80% দখলকারী, এমনকি রাজধানীর ত্রিপলির উপকণ্ঠ পর্যন্ত ত্রাস ছড়ানো সন্ত্রাসী খলিফা হাফতারের বাহিনীকে পিছু হটাতে বাধ্য করেছে। মরুর বুকে তুরস্কের সামরিক শক্তির উত্থান দেখেছে বিশ্ব। ত্রিপলি ভিত্তিক বৈধ সরকারকে হাফ ছেড়ে বাঁচাতে সাহায্য করেছে। লিবিয়ার সাথে এই চুক্তির বলেই তুরস্ক নৌবাহিনী দাবিয়ে বেরিয়েছে ভূমধ্যসাগরে। তুরস্ক আরও দৃঢ়ভাবে ভূমধ্যসাগরে নিজেদের অবস্থান জানান দিতে পেরেছে। গ্রিস, ইসরায়েল, মিশর, সিরিয়া এক হয়ে ভূমধ্যসাগরে তুরস্ককে যে কোণঠাসা করার পরিকল্পনা করেছিল তা ধূলিসাৎ করে দিয়েছে। আর কারাবাখ যুদ্ধে আজারবাইজানের পাশে দাঁড়িয়ে দখলদার আর্মেনিয়ার বিরুদ্ধে সবচেয়ে সফল অভিযান পরিচালনা করেছে। সমরে এবং আন্তর্জাতিক অঙ্গনে সমানভাবে সোচ্চার ছিল তুরস্ক। একদিকে আবাবিল পাখির ন্যায় তুর্কি ড্রোন মুহুর্মুহু আঘাতে দিশেহারা করেছে আর্মেনীয় দখলদার সেনাদের। অন্যদিকে আঙ্কারায় রাজপ্রাসাদে বসে এরদোগান এবং তার কূটনৈতিক বাহিনী ব্যস্ত ছিল পশ্চিমাদের আবোল তাবোল বুলি বন্ধ করতে। অবশেষে যুদ্ধের ময়দানে এবং আলোচনার টেবিলে দাঁত ভাঙা জবাব দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে তুরস্ক সমর্থিত আজারবাইজান। আর ঐতিহাসিক আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করে তুরস্ক আন্তর্জাতিক মোড়লদের আরেকবার বুড়ো আঙুল দেখিয়েছে। প্রায় 100 বছর জাদুঘর হিসাবে পড়ে থাকা এই ঐতিহাসিক স্থাপনাটির পূর্বের অবস্থা অর্থাৎ মসজিদে ফিরে যাওয়ার বিষয়টি ছিল লক্ষ লক্ষ তুর্কির মনের বাসনা। কিন্তু আন্তর্জাতিক খ্রিস্টান মহলের চাপের কারণে তুরস্ক এ কাজটি করতে সাহস পায়নি। এবছর সেই মোক্ষম কাজটি করে প্রেসিডেন্ট রেজেপ তৈয়ব এরদোগান শুধু তুর্কিদের আশাই পূরণ করেনি, বরং জয় করেছে সারা বিশ্বের কোটি কোটি মুসলমানদের মান। ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিয়ে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল এরদোয়ান। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর ইসলাম বিরোধী নীতির দাঁত ভাঙা জবাব দিয়ে আরেকবার মুসলমানদের মন জয় করলেন এই তুর্কি নেতা। এছাড়াও কৃষ্ণ সাগরে ইতিহাসের সর্বকালের বৃহৎ গ্যাসের মজুদ খুঁজে পাওয়া, এযাবৎকালের সবচেয়ে বড় স্বর্ণের খনির সন্ধান, মানববিহীন উড়ন্ত গাড়ির সফল পরীক্ষা, নিজস্ব প্রযুক্তিতে তৈরি লিকুইড ফুয়েলড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা, সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে হেলিকপ্টারের ইঞ্জিন তৈরি করা ছিল এবছর তুরস্কের জন্য উল্লেখযোগ্য ইতিবাচক কিছু ঘটনা। গত কয়েকদিন আগে তুরস্ক যুক্তরাজ্যের স্বাক্ষরিত ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তিটিও গুরুত্বের দাবিদার। এই সবগুলোই এবছর তুরস্কের জন্য এক একটা মাইল ফলক হয়ে থাকবে। তুরস্কের সেনাবাহিনী সিরিয়ায় আছে অনেক বছর ধরেই। এ বছরও তুরস্ক সিরিয়াতে স্বল্প সময়ের জন্য নতুন একটি সামরিক অভিযান পরিচালনা করে। তবে এরদোগানের দেশ এবছরই প্রথম ইরাকের উত্তরাঞ্চলে পদাতিক সৈন্যবাহিনী পাঠিয়ে পিকেকে সন্ত্রাসী সংগঠনটির বিপক্ষে ইরাকে সরাসরি সামরিক যুদ্ধ শুরু করে। তবে 2020 সালটি তুরস্কের জন্য বেদনার একটা বছরও হয়ে থাকবে। এবছর তুরস্কে 3টি শক্তিশালী ভূমিকম্পে প্রায় 170 জন লোক নিহত হয়। তুষার ধসে নিহত হয় প্রায় 40 জন লোক। বিমান বিধ্বস্ত হয়ে মারা যায় 4 জন। সিরিয়ার ইদলিবে রাশিয়ার মদতপুষ্ট আসাদ বাহিনীর হামলায় মারা যায় 33 জন তুর্কি সেনা।
আর ভয়ঙ্কর করোনা ভাইরাসের আক্রমণ তো আছেই। করোনার আক্রমণে তুরস্ক অন্য সব ইউরোপীয় দেশের মতো শোচনীয় অবস্থায় না গেলেও আজ পর্যন্ত মারা গেছে প্রায় 21,000 মানুষ। অর্থনৈতিক অবস্থা লেজে গোবরে। তার উপর মার্কিন মুলুক থেকে দেশটির প্রতিরক্ষা শিল্পের উপরে আসলো নিষেধাজ্ঞা। সব কিছুর পরেও আশার আলো দেখছে তুরস্ক। করোনার বিরুদ্ধে চীনের টিকা এসে পৌঁছেছে দেশটিতে। জানুয়ারির মাঝামাঝি সময় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। উঠে যাবে দেশের মধ্যে চলাচলের উপর আরোপিত নিষেধাজ্ঞা। চালু হবে স্কুল কলেজ, খুলবে ব্যবসা প্রতিষ্ঠান, আবারও চাঙা হবে পর্যটন শিল্প। ইউরোপ, আমেরিকা এবং আরব বিশ্বের সাথে আবারও নতুন করে সম্পর্ক গড়ে উঠবে। রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক এবং সামরিক শক্তিতে বলীয়ান হয়ে আরও বেশি মানব কল্যাণে কাজ করবে তুরস্ক, এই প্রত্যাশা মুসলিম বিশ্বের। তুরস্ক যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েনটি ঠিক কোথায়? জো বাইডেন গত বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করার পর বৈদেশিক সম্পর্ক কেমন হবে তা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এই আলোচনায় চীন রাশিয়ার সাথে সম্পর্ক কেমন হবে এ বিষয়টি পাশাপাশি বেশ গুরুত্ব পাচ্ছে মধ্যপ্রাচ্যের সাথে আমেরিকান সম্পর্কটি কিভাবে নির্ধারিত হবে। মধ্যপ্রাচ্যের প্রশ্ন এলে প্রধান যেসব উপাদান আসে তার শীর্ষে থাকে তুরস্কের সাথে সম্পর্কের বিষয়টি। অনেকেই এই সম্পর্কে বিষয়টি বেশ জটিলভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তবে বিষয়টি সহজভাবে তুলে এনেছেন তুর্কি দৈনিক ডেইলি সাবাহ পত্রিকার কলামিস্ট ইয়াহিয়া বোস্টান। এই লেখার মূল বিশ্লেষণ সূত্রটি তার। বাইডেনের হাতে ক্ষমতা স্থানান্তরের পর তুরস্ক আমেরিকান সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসবে। বাইডেনের অধীনে এই দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য কী অপেক্ষায় রয়েছে? এই সম্পর্কের উপর যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অন্য অংশীদারদের সম্পর্কও কমবেশি প্রভাবিত হবে, বিশেষত ইসরায়েল, সৌদি আরব, ইরান, এমনকি রাশিয়ার সাথে সম্পর্ক। একথা ঠিক যে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কটি অতীতে বহুবার পরীক্ষার মধ্যে পড়েছে, বিশেষত শীতল যুদ্ধের সময় জুড়ে এবং 2000-এর দশকে। চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হলো 1974 সালে সাইপ্রাসে আঙ্কারার সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্তের পর ওয়াশিংটনের অবরোধ আরোপ। তবে অতীত তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্ষমতার উল্লেখযোগ্য ব্যবধান, আমেরিকার স্বার্থে ভূমিকার জন্য আঙ্কারার আগ্রহ ও প্রতিশ্রুতি এবং পশ্চিমা বলয়ে থাকার ব্যাপারে তুরস্কের বিশেষ আকাঙ্ক্ষার কারণে আগের সংঘাতগুলি সেভাবে মুখ্য হয়ে ওঠেনি। এসব কারণে তুর্কি আমেরিকান সম্পর্ককে কিছু মতপার্থক্যের বিষয় থাকা সত্ত্বেও কৌশলগত অংশীদারিত্ব হিসাবে চিহ্নিত করা যেতে পারে। স্পষ্টতই কৌশলগত এই অংশীদারিত্ব একটি নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য গঠিত হয়। তবে এটি এমন একটি সম্পর্ক ছিল যার মধ্যে তুরস্ক গভীরভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর ছিল। অতীতের চ্যালেঞ্জগুলোর বিপরীতে ওবামা প্রশাসনের সময় অভ্যুত্থান প্রচেষ্টা সহ নানা কারণে সৃষ্ট দ্বিপক্ষীয় উত্তেজনা ট্রাম্প প্রশাসনের সময় বহাল থাকে এবং ক্ষেত্রবিশেষ তা আরও বেড়েছে। বেশ কয়েকটি কারণ রয়েছে যা তুর্কি আমেরিকান সম্পর্কের বর্তমান অবস্থা নির্ধারণে সহায়তা করছে। এক্ষেত্রে বিশ্ব যেভাবে পরিবর্তিত হয়েছে তা প্রাথমিকভাবে অনুঘটক হিসাবে কাজ করছে। 3 দশক আগে শেষ হওয়া শীতল যুদ্ধে তুরস্কের নীতিগত বিকল্পগুলোকে ব্যাপকভাবে সীমিত ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গত 10 বছরে মূলত ভেঙে পড়েছে। বিশ্ব যখন একটু বহুমুখী ব্যবস্থার দিকে যাচ্ছে, তুরস্ক তখন নতুন অবস্থার সুযোগ নিয়ে একটি স্বতন্ত্র বৈদেশিক নীতি অনুসরণ করছে। তবে তুরস্ককে শীতল যুদ্ধের মতোই নির্ভরশীল অংশীদার হিসেবে চায় আমেরিকা, নয়তো অন্তত 2000-এর দশকের মতো এমন এক অংশীদার হিসেবে দেখতে চায় যা তার স্বার্থকে হুমকির সম্মুখীন না করে মিত্রের ভূমিকা গ্রহণ করবে। আঙ্কারা স্বতন্ত্র পররাষ্ট্রনীতি নেবে নাকি যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল বা সমন্বিত পররাষ্ট্রনীতি নেবে তা নিয়ে দু দেশের মধ্যকার এই মৌলিক মতবিরোধটি
তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সমস্ত উত্তেজনার মূলে কাজ করছে। এর বাইরে রাশিয়ার সাথে তুরস্কের সম্পর্ক S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অথবা F-35 যুদ্ধবিমান ইস্যুর মতো অন্য যে কোনো কারণ মৌলিক বিষয় নয়। বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন পিকেকের বিরুদ্ধে তুরস্কের লড়াই এবং এর ইরাক ও সিরিয়া শাখা ওয়াজিপির বিষয়ে উভয়ের মধ্যে মতবিরোধ রয়েছে। যদি এই সমস্ত চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে হয় তবে উভয় দেশকে অবশ্যই তাদের সম্পর্কের প্রকৃতির বিষয়ে একমত হতে হবে। প্রশ্ন হলো, তাহলে এটি কিভাবে কাজ করবে? আঙ্কারা চায় আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বের বহুমেরু বৈশিষ্ট্যটির বাস্তবতা মেনে নিয়ে পদক্ষেপ গ্রহণ করবে, আর একই সাথে এও মেনে নিবে যে তুরস্কের নিজস্ব নীতিগত সিদ্ধান্ত নেওয়ার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক ক্ষমতা রয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো তুরস্ক একটি মহাকৌশল অনুসরণ করছে। ওয়াশিংটনের অবশ্যই এই বিষয়টি তাদের নীতি কৌশলের সাথে সমন্বয় ঘটানো উচিত। আঙ্কারার মহাকৌশলটি তার স্বার্থ ও মধ্যপ্রাচ্য, ককেশাস, উত্তর আফ্রিকা, পূর্ব ভূমধ্যসাগর এবং বলকান অঞ্চলে আর তার চারপাশের বন্ধু ও মিত্রদের রক্ষাকেন্দ্রিক। প্রয়োজনে তুর্কিরা তাদের লক্ষ্য অর্জনে আরও আক্রমণাত্মক কৌশল ও অবলম্বন করতে চায়, তবে সেটি হয়তো এখন নয়, আরও পরে। আঙ্কারার বিশ্লেষকদের ধারণা, বর্তমান বিষাক্ত অবস্থা থেকে বাইডেন প্রশাসনের অধীনে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতির জন্য তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের পরস্পরের গেম প্ল্যানগুলো বিবেচনা করতে হবে এবং একটি যৌথ কৌশল অবলম্বন করতে হবে যাতে তাদের স্বার্থ সংঘাতপূর্ণ না হয়। তবে ওয়াশিংটনের প্রাথমিক সিগন্যালগুলিতে মনে হয় যে আমেরিকানরা এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্ষেত্রে তুরস্কের নতুন অবস্থান উপলব্ধি করতে পারেননি অথবা গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত নন। অতি সম্প্রতি বাইডেনের মনোনীত সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন তুরস্ককে তার তথাকথিত কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করেছেন এবং জোর দিয়েছেন যে তুরস্ক এবং রাশিয়ার একই দিকে থাকা গ্রহণযোগ্য নয়। ব্লিংকেন এর মতে, ঠিক আছে যে তুরস্ক রাশিয়া বিমান প্রতিরক্ষা এবং পারমাণবিক শক্তি সম্পর্কিত কৌশলগত বিষয়ে সহযোগিতা করে আসছে, তবে দুদেশ লিবিয়া, ইদলিব, নাগোর্নো কারাবাখ সহ বেশ কয়েকটি ফ্রন্টে দ্বিমত পোষণ করছে। তাদের মতভেদ সত্ত্বেও রাষ্ট্রপতি রেসেপ তাইয়িপ এরদোগান এবং তার রাশিয়ার প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিন একটি কৌশলগত পন্থা অবলম্বন করেছেন যা সহজতর ঐক্যের ক্ষেত্রে নিবিড় সহযোগিতা করে। এই ক্ষেত্রে মস্কোর সাথে আঙ্কারার সম্পর্কটি কেবল একটি জোট নয়, পারস্পরিক স্বার্থের লক্ষ্যে অর্জনের জন্য সমতার অংশীদারি। আঙ্কারার বিশ্লেষকরা মনে করেন, তুর্কি রাশিয়ান চুক্তি বর্তমান অবস্থাটি আজ তুর্কিদের সাথে কিভাবে যুক্ত থাকতে পারে সে সম্পর্কে বাইডেন প্রশাসনের মানদণ্ড হিসাবে কাজ করতে পারে। প্রশ্ন হলো, ওয়াশিংটনের নীতি প্রণেতারা কি এর জন্য প্রস্তুত রয়েছেন? তুরস্কের সাথে সম্পর্কের বিষয়টি সাথে ইসরায়েলের সাথে আমেরিকান সম্পর্কের সমীকরণ স্বাভাবিকভাবে চলে আসবে। ইসরায়েল হলো আমেরিকান প্রধান কৌশলগত মিত্র মধ্যপ্রাচ্যে। ট্রাম্প প্রশাসন এক্ষেত্রে ইসরায়েলের স্বার্থকে আমেরিকান স্বার্থে পরিণত করে ফেলেছেন দৃশ্যমানভাবে, কিন্তু এই নীতিকে যতই নগ্নভাবে দেখা হোক না কেন, গভীরভাবে তাকালে স্পষ্ট হবে এটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অনুসৃত দীর্ঘমেয়াদী নীতির সাথে সাংঘর্ষিক নয়। ওবামা, এমনকি জুনিয়র বুশও এই নীতি অনুসরণ করেছিলেন। বাইডেন প্রশাসন এর মধ্যেই ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্রের দূতাবাস রাজধানী জেরুজালেমেই থাকবে। ইরানের সাথে বাইডেন প্রশাসনের সম্পর্ক কিছুটা নমনীয় হতে পারে, কিন্তু সেটির মাত্রা কতটা এগোবে সেটি নির্ভর করবে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর সাথে সমঝোতা ধরন কেমন হয় তার উপর। ইসরায়েল, আমিরাত তথা ইসরায়েলকে স্বীকৃতিদাতাদের যে জোট, সেটিকে এগিয়ে নিতে হলে আমেরিকান সমর্থন লাগবে। সেই সমর্থন কতটা বাইডেন প্রশাসন দেবে সেটি কিছুটা সংশয়ের মধ্যে রয়েছে। তবে তুরস্ক একটি স্বতন্ত্র নীতি নির্ধারকদের যে
জোট মধ্যপন্থী ইসলামী দেশগুলোকে নিয়ে গঠন করতে চাইছে, সেটি আগামী দিনের মুসলিম বিশ্বের ধরন নিরূপণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দর্শক শ্রোতা, দেশে বিদেশের যে যেখান থেকেই আমাদের সাথে ছিলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আন্তর্জাতিক খবর থেকে বিদায় নিচ্ছি। তবে বিদায়ের আগে একটি কথা, পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।